সবেমাত্র স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এরই মধ্যে বেরিয়ে আসতে শুরু করেছে তাদের নানা কুকর্মের ইতিহাস। সেই ইতিহাসের এক ন্যাক্কারজনক অধ্যায় আয়নাঘর। খোলা চোখে এটিকে এতদিন সাধারণ বন্দিশালা ভাবা হলেও আয়নাঘর ছিল স্বৈরাচারী শেখ হাসিনার তৈরি এক জঘন্য কারাগার। বাংলাদেশের এক শ্রেণীর অসৎ সেনা অফিসার নিয়ে এই জাল্লাদখানা তৈরি করেছিলেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন সময় গুম হওয়া আলোচিত ব্যক্তিদের তুলে আনা হতো এই আয়নাঘরের গোপন ঠিকানায়। তারপর তাদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার। কোনো রকম প্রমাণ কিংবা সাক্ষ্য ছাড়াই শুধুমাত্র সন্দেহের জেরেই এইসব নির্দোষ লোকেদের তুলে এনে বছরের পর বছর বন্দি রাখা হতো এই আয়নাঘরে। কেউ সরকারের বিপক্ষে গলা উঁচু করলে কিংবা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখালে তাদের এই আয়নাঘরে নিয়ে আসতো ডিজিএফআই। এছাড়া বিভিন্ন সময় হওয়া দাঙ্গার কারণে অনেক সাধারণ মানুষকেও আটক করত এই সাময়িক গোয়েন্দা বাহিনী। সাদা পোশাকে কখনো বাড়ি কখনো কর্মস্থল থেকে এই সব নিরীহ মানুষকে আটক করে নিয়ে আসতেন সেনা অফিসাররা। অনেকটা সিনেমার স্টাইলে চোখ বেঁধে গাড়িতে করে আটককৃত ব্যক্তিদের নিয়ে আসা হতো আয়নাঘরের গোপন ঠিকানায়। শত চেষ্টা করেও তাদের কোনো খোঁজ খবর পেত না স্বজনেরা। এই আয়নাঘর থেকে মুক্তি পাওয়া দুজন ভুক্তভোগের বর্ণনায় উঠে আসে আয়নাঘরের কথা। তাদের ভাষ্যমতে আয়নাঘর জায়গাটি হলো মূলত একটি আন্ডারগ্রাউন্ড এরিয়া। 30 জনের মতো সেল রয়েছে এই জায়গায়। 4 দেওয়ালের ঘেরায় সেলগুলোর শুধু একটি বাতি ছাড়া আর কিছুই থাকতো না। সেলের একমাত্র প্রবেশদ্বারের ভেতরে লোহার গারদ ও সামনে লাগানো থাকতো কাঠের দরজা। এইভাবে অন্ধকারের মধ্যে দিনের পর দিন আটকে থেকে নরকের মতো কঠিন যন্ত্রণা ভোগ করতে হতো নিরপরাধ মানুষদের। সেলগুলির সাথে লাগানো থাকতো বড় আকারের অ্যাডজাস্ট ফ্যান, যাতে সেগুলো চলার সময় উচ্চস্বরের কারণে ভেতরের কোনো আওয়াজ বাইরে না যায়। তাদের খাবার দাবার কোনো টাইম টেবিল ছিল না। কখনো দিনে 3 বার, কখনো 2 বার, আবার কখনো দেওয়া হতো একবেলা। প্রতি 5টি সেলের জন্য ছিল একটি করে টয়লেট। বন্দীদের নিয়ম করে দিনে 3 বার চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো, যাতে তারা সেখানকার কারো মুখ দেখতে না পায়। এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছাড়া তাদের সেল থেকে বের করা হতো না। জিজ্ঞাসাবাদের জন্য তাদের একটা আলাদা রুমে নিয়ে যাওয়া হতো। সেখানে চোখ বাঁধা অবস্থাতেই তাদের বিভিন্ন প্রশ্ন করা হতো। তাদের এমন সব ঘটনার প্রশ্ন করা হতো যার সাথে তাদের কোনো সম্পৃক্ততাই নেই। আর এই সব প্রশ্নের না বোধক উত্তর দিলেই শুরু হতো সেনাদের লাঠিচার্জ। কিছুক্ষণ মারধরের পর আবারও একই প্রশ্নের জিজ্ঞাসা করা হতো। কিন্তু বিষয়টা অনেকটা এমন যেন দোষ তুমি করো আর নাই বা করো, স্বীকার তোমাকে করতেই হবে। আটককৃত ব্যক্তিদের প্রতি এতটাই নির্দয় অত্যাচার করত সেনা অফিসাররা। দীর্ঘদিন অত্যাচারের পর কেউ কেউ আয়নাঘর থেকে ছাড়া পেতেন, কাউকে আবার মিথ্যা মামলায় ফাঁসিয়ে পাঠিয়ে দেওয়া হতো কয়েদখানায়। ছাড়াপ্রাপ্ত এক ভুক্তভোগীর ভাষ্যমতে সেল এবং টয়লেটের দেওয়ালগুলোতে কেউ কেউ নিজের নাম, কেউ ফোন নাম্বার, কেউ আবার বাঁচার আকুতির কথা লিখে রাখতেন। তার কথা অনুযায়ী পুরো দেওয়াল জুড়ে এই সব বার্তা দেখা যেত। অর্থাৎ আয়নাঘরে কত মানুষ যে আজ পর্যন্ত আটক করে রাখা হয়েছিল তার কোনো হিসেব নেই। জনসম্মুখে মানবতার মায়াকান্না কাঁদলেও ক্ষমতার লোভে ফাঁসিবাদী হাসিনা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল, আয়নাঘর তার একটি বাস্তব প্রমাণ।